তালাকের ৭ বছর পর আইএএস স্ত্রী গরিব স্বামীর ঋণ শোধ করতে এলো, কিন্তু সত্যি জেনে পুরো গ্রাম কেঁদে ফেলল। বন্ধুরা, এই গল্পটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার হরিপুর গ্রামের। সেদিন দুপুরে গ্রামের চাতালটা লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন কিছু একটা বড় ঘটতে চলেছে। গ্রামের মানুষজন একসাথে দাঁড়িয়ে একটাই দিকে তাকিয়ে আছে। কাঁচা রাস্তায় ধুলো উড়িয়ে কয়েকটি বড় সরকারি গাড়ি গ্রামে ঢুকছে। লোকে লোকে ফিসফিসানি শুরু হয়ে গেল। আরে, মনে হচ্ছে কোনো বড় আধিকারিক আসছেন। শুনেছি জেলা ডিএম ম্যাডাম নাকি নিজে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই গাড়ি কাফেলা চাতালের সামনে এসে থামল। প্রথম গাড়ির দরজা খুলল, আর বেরিয়ে এলেন তীক্ষ্ণ দৃষ্টির একজন মহিলা। সাদা শাড়ি, চোখে কঠোরতা, আর মুখে এমন এক ভাব যেন সামনে দাঁড়ানো মানুষ নিজেই পথ ছেড়ে দেয়। তিনি ছিলেন বীরভূম জেলার ডিএম অদিতি বর্মন। গ্রামের মানুষ অবাক, সবাই তার দিকেই তাকিয়ে, কিন্তু চাতালের এক কোণে দাঁড়িয়ে থাকা একটা মানুষ একদম চুপচাপ। ছেঁড়া পাঞ্জাবি, পায়ে ক্ষয়ে যাওয়া চটি, আর মুখে গভীর ক্লান্তি। চোখে কোনো চকচকে ভাব নেই, শুধু একটা অদ্ভুত নীরবতা। সে ছিল রাঘব কুমার। তাকে দেখে কেউ ভাবতেই পারত না যে এক সময় এই মানুষটাই আইএএস অফিসারের স্বামী ছিল। হ্যাঁ, ৭ বছর আগে এই দুজনই স্বামী স্ত্রী ছিল, কিন্তু আজ তাদের মাঝখানে শুধু নীরবতা। অদিতি চাতালের মাঝখানে এসে দাঁড়ালেন, আর সাথে আসা আধিকারিকরা এদিক ওদিক দাঁড়িয়ে পড়লেন। গ্রামের মাতব্বর দেবকীনন্দন সিং এগিয়ে এসে হাত জোর করে বললেন, নমস্কার ম্যাডাম, আমাদের গ্রামে আপনাকে স্বাগত। অদিতি হালকা মাথা নাড়লেন। তার চোখ হঠাৎ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা রাঘবের উপর পড়ল। কয়েক মুহূর্তের জন্য সেই দৃষ্টি থমকে গেল, যেন পুরনো কোনো ক্ষয়ের দিকে স্মৃতি সামনে চলে এলো। কিন্তু পরের মুহূর্তেই মুখে সেই কঠোর ভাব ফিরে এলো। চোখ সরিয়ে নিলেন, যেন মুখটা চেনেনি না। গ্রামের লোকদের সব মনে পড়ে গেল। ৭ বছর আগে এই চাতালেই এক ঝড় এসেছিল, যা দুটো জীবন চিরতরে বদলে দিয়েছিল। ৭ বছর আগে এই চাতালেই ভিড় জমেছিল, কিন্তু সেদিনের পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা। গ্রামে আনন্দের জোয়ার, কারণ হরিপুর গ্রামের বউ অদিতি বর্মন আইএএস হয়ে গিয়েছে। মানুষজন খুশিতে মাতোয়ারা। কেউ মিষ্টির ডালা নিয়ে এসেছে, তো কেউ ঢোল বাজাচ্ছে। সবাই গর্বের সাথে বলছে, আমাদের গ্রামের বৌমা এখন জেলার আধিকারিক হয়ে গেছে। চাতালে দাঁড়িয়ে রাঘব চুপ করে সব দেখছিল। তার মুখে একটা খাঁটি আনন্দ ছিল, যেন একজন কৃষকের পরিশ্রমের ফসল শেষমেশ ফলে উঠেছে। কিন্তু সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে অদিতির মুখে অদ্ভুত এক টান, আনন্দের জায়গায় স্পষ্ট রাগ। হঠাৎ সে চড়া গলায় বলল, রাঘব, আমার জীবন এখন বদলে গেছে। এই কথা শুনতেই চাতালে দাঁড়ানো লোকজন চুপ হয়ে গেল। রাঘব অবাক হয়ে তার দিকে তাকালো, আস্তে করে জিজ্ঞাসা করল, মানে? অদিতির মুখ শক্ত হয়ে গেল। সবার সামনে বলল, মানে হলো, আমি এখন একজন আইএএস অফিসার, আর তুমি একজন গরিব চাষি। তার এই কথাগুলো চাতালে গুনগুন করে উঠল। লোকেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অদিতি না থেমেই বলল, তোমার সাথে থেকে আমার দম বন্ধ হয়ে আসছে, তুমি আমার যোগ্যই নও। এটা শুনে পুরো চাতাল যেন বাজ পড়ল। কয়েকজন মহিলা শাড়ির আঁচল মুখে চাপা দিলেন, বয়স্করা মাথা নামিয়ে নিলেন। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে গ্রামের সেই বৌমা আজ তার স্বামীর সম্পর্কে এভাবে বলছে। রাঘব কিছুক্ষণ অদিতির দিকে তাকিয়ে রইল। চোখে যন্ত্রণা স্পষ্ট, কিন্তু গলা উঁচু করল না। আস্তে করে বলল, অদিতি, যদি মনে হয় আমি তোমার পথে আছি, তাহলে আমি নিজেই সরে যাব। তার কথাগুলো শান্ত ছিল, কিন্তু তার মধ্যে ভাঙা হৃদয়ের টান স্পষ্ট শোনা যাচ্ছিল। অদিতি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে কিছু কাগজ বের করলো, সবার সামনে এগিয়ে দিল। এটা ডিভোর্সের কাগজ, সই করে দাও। চাতালে দাঁড়ানো লোকেরা কেঁপে উঠল।
গ্রামের মাতব্বর দেবকীনন্দন সিং তড়িঘড়ি এগিয়ে এসে বললেন, মা, এটা কি করছো? বিয়ে কোনো খেলনা নয়। কিন্তু অদিতির রাগ কমল না। ঠান্ডা গলায় বলল, মাতব্বরদা, এটা তো আমাদের সিদ্ধান্ত। পুরো গ্রাম নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে। সবার চোখ এখন রাঘবের দিকে। কিছুক্ষণ রাঘব সেই কাগজগুলোর দিকে তাকিয়ে রইল। হাত হালকা কাঁপছিল, কিন্তু কাউকে কিচ্ছু বলল না। আস্তে কলম তুলে কাগজে সই করে দিল। সেই মুহূর্তে চাতালে এমন নীরবতা নেমে এলো, যেন কেউ সময়টাকেই থামিয়ে দিয়েছে। রাঘব শুধু এটুকু বলল, তুমি সুখে থেকো, এটুকুই চাই। তার গলায় কোনো অভিযোগ নেই, শুধু ক্লান্তি। অদিতি একটা মুহূর্তের জন্য পিছনে ফিরে তাকালো না, সরাসরি গাড়িতে গিয়ে বসল। সরকারি গাড়িগুলো ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে গেল। আর সেই দিনই রাঘবের জীবন থেকে তার স্ত্রী চিরতরে চলে গেল। 7টা বছর কেটে গেল। এই 7টা বছরে হরিপুর গ্রাম অনেক কিছু দেখেছে। মানুষের কথাও বদলে গেছে। কেউ বলে, ওই যে রাঘব, যার আইএএস বউ তাকে ছেড়ে চলে গেছে। কেউ বলে, বেচারা, এখন ধারে ডুবে আছে। সত্যি রাঘবের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। তার মা মায়াদেবী প্রায়ই অসুস্থ থাকতেন। কয়েক বছর ধরে চাষ লোকসানে, মাঝে মাঝে মহাজনের কাছ থেকে ধার নিতে হয়েছে। আর সেই ধারই ধীরে ধীরে পাহাড় হয়ে উঠেছে। কিন্তু রাঘব কখনো কারুর কাছে কোনো অভিযোগ করেনি। সকালে মজুরি করত, সন্ধ্যায় মায়ের সেবা করত, আর রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকত, যেন কাউকে কোনো প্রশ্ন করছে। আর আজ 7 বছর পর অদিতি বর্মন আবার হরিপুর গ্রামে এসে দাঁড়িয়েছেন। চাতালে দাঁড়ানো লোকেরা অবাক হয়ে তাকিয়ে আছে। রাঘবও সেই ভিড়ে দাঁড়িয়ে। অদিতি চারিদিকে তাকালো, তারপরে ধীরে কিন্তু স্পষ্ট গলায় বললেন, আমি জেনেছি রাঘবের উপর অনেক নাকি ধার আছে। চাতালে ফিসফিসানি শুরু হলো। অদিতি আবার বলল, আজ আমি তার সব ঋণ শোধ করতে এসেছি। এটা শুনে পুরো চাতাল একদম চুপ হয়ে গেল। সবার চোখ এখন রাঘবের দিকে। রাঘব আস্তে আস্তে এগিয়ে এলো। প্রথমবারের মতো অদিতির চোখে চোখ রাখল, কিন্তু তার মুখে কোনো রাগ নেই, অভিযোগও নেই, শুধু একটা ক্লান্ত হাসি। রাঘব শান্ত গলায় বলল, ম্যাডাম, ধার আমার, সেটা আমি নিজেই শোধ করব। অদিতি একটু কড়া গলায় বললেন, জেদ করো না রাঘব, এটা শুধু একটা সাহায্য। তখনই পেছনে দাঁড়িয়ে থাকা দেবকীনন্দন সিং এর গলা শোনা গেল, মা, আজ যদি সত্যিটা না বলি তাহলে অনেক বড় অন্যায় হবে। চাতালের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। অদিতি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কোন সত্যি? দেবকীনন্দন সিং একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন, তারপর আস্তে বললেন, যে সত্যিটা রাঘব 7 বছর ধরে লুকিয়ে রেখেছে। এটা শুনতেই চাতালে দাঁড়ানো লোকেদের মুখভঙ্গি বদলে গেল। সবার চোখ একসাথে রাঘবের দিকে ঘুরে গেল। কেউ বুঝতেই পারছিল না এমন কোন রহস্য আছে যা একজন গরিব চাষি 7 বছর ধরে বুকের মধ্যে চাপা দিয়ে বসে আছে। বাতাসে অদ্ভুত এক টান ছড়িয়ে পড়ল। অদিতিও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার মুখের কঠোরতা ধীরে ধীরে অস্থিরতায় বদলাতে লাগলো। দেবকীনন্দন সিং এর দিকে তাকিয়ে বললেন, মাতব্বরদা, পরিষ্কার করে বলুন, ব্যাপারটা কি? দেবকীনন্দন সিং এর চোখে গভীর ক্লান্তি, যেন এই সত্যি অনেক দিন ধরে নিজের মধ্যে চাপা দিয়ে বসে আছেন। তিনি একবার রাঘবের দিকে তাকালেন। রাঘবের চোখ নামানো, সে একদম স্থির দাঁড়িয়ে, যেন এই কথাবার্তায় তার কিছু যাই আসে না। কিন্তু যারা তাকে কাছ থেকে চেনে তারা বুঝতে পারছে ভেতরে কতটা বড় ঝড় চলছে। দেবকীনন্দন সিং আস্তে আস্তে বলতে শুরু করলেন। তার গলায় বয়সের কাঁপুনি, কিন্তু কথা স্পষ্ট। বললেন, মা, প্রতিটা মানুষের জীবনে কিছু কথা থাকে যা সে কাউকে বলতে চায় না। রাঘব তাদের মধ্যেই একজন। এ অনেক কিছু সহ্য করেছে, কিন্তু কখনো কারুর সামনে কাঁদেনি। চাতালে দাঁড়ানো লোকেরা এখন একদম নিশ্চুপ, কেউ নড়াচড়াও করছে না, যেন সবাই সেই বৃদ্ধ মাতব্বরের পরের কথার অপেক্ষায়। অদিতির মুখও আগের মতো আর শক্ত নেই, চোখের প্রশ্ন স্পষ্ট। দেবকীনন্দন সিং আবার বললেন, তোমরা আজ যাকে দেখছো একজন ধারে ডুবে থাকা গরিব চাষি হিসাবে,
কিন্তু এই মানুষটা জীবনে যত ত্যাগ করেছে সেটা হয়তো কেউ করতে পারতো না। এটা শুনে ভিড়ে ফিসফিসানি শুরু হলো। কেউ কেউ একে অপরের দিকে তাকাতে লাগলো। কেউ বুঝতে পারছে না মাতব্বর আসলে কোন কথার দিকে যাচ্ছেন। অদিতি আস্তে করে জিজ্ঞাসা করলো, ত্যাগ? কিসের ত্যাগ? তার কথায় এখন আর আগের মতো অহংকার নেই, তার মধ্যে হালকা একটা অস্থিরতা মিশে গেছে। দেবকীনন্দন সিং একটা গভীর নিঃশ্বাস নিলেন, বললেন, মা, আসলে মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার কাজে। রাঘবের কাছে আজ কিছুই নেই, কিন্তু একটা সময় ছিল যখন এর কাছে অনেক কিছু ছিল। এটা শুনে অনেকেই চমকে গেল, কারণ হরিপুর গ্রামের মানুষ তো রাঘবকে সবসময় একজন গরিব চাষি হিসাবেই জেনে এসেছে। চাতালের কোণে দাঁড়ানো এক বৃদ্ধ আস্তে বললেন, আমরা তো ভাবতাম রাঘব সবসময় গরিবই ছিল। দেবকীনন্দন সিং তার দিকে তাকিয়ে মাথা নাড়লেন, না, সবসময় নয়। অদিতি এখন পুরোপুরি গম্ভীর হয়ে গেছে। তার চোখ বারবার রাঘবের দিকে যাচ্ছে, যেন রাঘব তখনও সেখানেই দাঁড়িয়ে, যেন এই কথাগুলোয় তার কোনো সম্পর্কই নেই। মুখে সেই একই রকম শান্ত ক্লান্তি। দেবকীনন্দন সিং আবার বলতে শুরু করলেন, মানুষ যখন কাউকে সত্যিকারের ভালোবাসে তখন তার জন্য নিজের স্বপ্নের চেয়েও বড় স্বপ্ন দেখতে শুরু করে। রাঘবও তাই করেছিল। তার কথাগুলো ধীরে ধীরে চাতালের বাতাসে ছড়িয়ে পড়ছিল। গ্রামের মানুষ এখন পুরোপুরি মনোযোগ দিয়ে শুনছে। কারোর আন্দাজও ছিল না যে একজন সাধারণ চাষির জীবনে এত গভীর সত্যি লুকিয়ে থাকতে পারে। দেবকীনন্দন সিং রাঘবের দিকে তাকিয়ে আস্তে করে বললেন, রাঘব বাবা, এখন চুপ থাকলে কথাটা আরো ভারী হয়ে যাবে। কিছু কথা সত্যির সাথেই হালকা হয়। রাঘবের প্রথমবার মাথা তুলল। তার চোখে হালকা ভেজা ভাব চকচক করছিল, কিন্তু সে সেটা লুকোনোর চেষ্টা করল। আস্তে করে বলল, মাতব্বরদা, থাক, পুরনো কথায় আর কার কি লাভ হবে। তার গলায় ক্লান্তি, যেন এই সব আবার বাঁচাতে চায় না। কিন্তু দেবকীনন্দন সিং মাথা নাড়লেন, না বাবা, কখনো কখনো সত্যি বলাটাই দরকার, নইলে মানুষ সারা জীবন ভুল বুঝতেই থাকে। অদিতি এখন একদম স্থির দাঁড়িয়ে, তার চোখ রাঘবের মুখ থেকে সরছেই না। এই যে মানুষটাকে সে প্রথম ভালো করে দেখছে, যাকে একদিন নিজের জীবন থেকে আলাদা করে দিয়েছিল। রাঘবের মুখ আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত লাগছে। চোখের তলায় গভীর রেখা, চুলে পাক ধরছে। কিছুক্ষণ চাতালের নীরবতা ছড়িয়ে রইল। বাতাসেও যেন আস্তে বইতে লাগলো। গ্রামের ছেলেমেয়েরাও চুপ করে বড়দের পেছনে দাঁড়িয়ে পড়েছে। দেবকীনন্দন সিং আবার আস্তে করে বললেন, তোমরা মনে করো রাঘব যে ধার সেটা ওর দুর্বলতা, কিন্তু আসলে সেই ধার হলো ওর বাধ্য হয়ে যাওয়ার গল্প। এটা শুনে অদিতির মুখে হালকা অস্থিরতা ফুটে উঠল। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, বাধ্য? কিসের বাধ্য? দেবকীনন্দন সিং জবাব দেওয়ার আগেই একবার রাঘবের দিকে তাকালেন। রাঘবের চোখ আবার নেমে গেছে, সে কিছু বলল না। চাতালের মাটিতে হালকা হাওয়ায় ধুলো উঠছে। দূরে দাঁড়ানো নিম গাছের পাতা সরসর করে উঠল। কিন্তু চাতালে দাঁড়ানো মানুষদের মনে যে তোলপাড়, সেটা সেই হাওয়ার চেয়ে অনেক বেশি। দেবকীনন্দন সিং কিছুক্ষণ চুপ রইলেন, যেন কথা বেছে নিচ্ছেন। তারপর আস্তে করে বললেন, রাঘব যা করেছে সেটা বাধ্য হয়েও কেউ করে না, সে নিজের মন থেকে করেছিল। অদিতির চোখ এখন পুরোপুরি তার মুখে আটকে গেছে। চাতালে দাঁড়ানো লোকেরা নিঃশ্বাস যেন নিতে ভুলে গেছে। দেবকীনন্দন সিং আস্তে করে আবার রাঘবের দিকে হাত বাড়িয়ে বললেন, বাবা, সত্যি লুকালে কখনো ছোট হয় না, কিন্তু বলে দিলে বোঝাটা হালকা হয়। রাঘব একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, কিছুক্ষণ মাটির দিকে চেয়ে রইল। তারপর আস্তে করে মাথা তুলে সামনে দাঁড়ানো অদিতির দিকে তাকালো। তার চোখে এখনো সেই শান্তি, আর সেই শান্তি নিয়েই সে অদিতির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। চাতালে দাঁড়ানো মানুষেরা নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে আছে, সেই মুহূর্তটা দেখছে। কেউ বুঝতে পারছে না এই নীরবতার পর কি বলা হবে। হাওয়া হালকা বইছে, কিন্তু চাতালে দাঁড়ানো লোকেদের বুকের মধ্যে যে ঢেউ উঠেছে তার চেয়েও অনেক বেশি ছিল।
অদিতির এই প্রথম নিজেকে অস্বস্তিতে অনুভব করলেন। তিনি সবসময় সিদ্ধান্ত শোনাতেই অভ্যস্ত, কিন্তু আজ তিনি নিজেই উত্তরে অপেক্ষায় দাঁড়িয়ে। আস্তে বললেন, রাঘব যদি কিছু বলার থাকে পরিষ্কার করে বলো। তার গলায় এখন আদেশ নেই, আছে এক অদ্ভুত অস্থিরতা। রাঘব কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর চোখ নামিয়ে নিল। মুখে সেই ক্লান্ত শান্তি, যেন ভিতরে অনেক কিছু চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। আস্তে করে বলল, কিছু কথা বলে দিলেই হালকা হয় না, কখনো কখনো আবার ভারীও হয়ে যায়। চাতালে দাঁড়ানো লোকেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। দেবকীনন্দন সিং এগিয়ে এসে বললেন, বাবা, সত্যি যত দেরিতে সামনে আসে তত বেশি কষ্ট দেয়, আর লুকানোর মানে এখন আর নেই। রাঘব কিছুক্ষণ চুপ রইল। তার মুখে একসাথে কত ভাব আসছে আর যাচ্ছে, যেন পুরনো কোনো সময়কে ভেতরে ভেতরে আবার দেখছে। আস্তে আস্তে বলল, মাতব্বরদা, প্রতিটা মানুষের জীবনে কিছু সিদ্ধান্ত থাকে যা সে কাউকে বলতে চায় না, কারণ এই সিদ্ধান্তগুলো বাধ্য হয়ে নয়, মন থেকে নেওয়া। এটা শুনে চাতালে দাঁড়ানো লোকেরা আরও উৎসুক হয়ে গেল। কেউ বুঝতে পারছে না রাঘব আসলে কোন দিকে যাচ্ছে। অদিতি এখন পুরোপুরি গম্ভীর, তার চোখ রাঘবের মুখ থেকে তো সরছেই না। কিছুক্ষণ নীরবতা, তারপর রাঘব আস্তে বলল, মানুষ কখনো কাউকে সত্যিকারের ভালোবাসে যদি, তখন তার স্বপ্নগুলোই নিজের স্বপ্নের চেয়ে অনেক বড় মনে হয়। অদিতির ভুরু হালকা কুঁচকে গেল, যেন এই কথাগুলোর মানে বোঝার চেষ্টা করছে। চাতালে অনেকেই একদম চুপ, সবার মনে হচ্ছে গল্পে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। দেবকীনন্দন সিং আবার বললেন, রাঘব বাবা, আজ যদি না বলিস, মানুষ সারা জীবন তোকে ভুলই বুঝতে থাকবে। রাঘব হালকা একটু হাসল, সেই হাসি অনেক ক্লান্ত, কিন্তু তাতে কোনো অভিযোগ নেই। বলল, মানুষ কি ভাবলো তাতে আমার জীবন বদলায় না মাতব্বরদা। অদিতি এই প্রথম একটু এগিয়ে এসে বলল, কিন্তু সত্যিটা জানা দরকার। তার গলায় এখন কোনো কড়া ভাব নেই, আছে এক অদ্ভুত ঘাবড়ানো ভাব। রাঘব কিছুক্ষণ তার দিকেই তাকিয়ে রইল, তারপর আবার বলল, সত্যি কখনো কখনো অনেক সাধারণ হয়, কিন্তু তার প্রভাব অনেক গভীর। চাতালের ওপর দিয়ে একটা জোর হাওয়ার ঝাপটা গেল, নিম গাছের পাতা জোরে কেঁপে উঠল, কিন্তু সেখানে দাঁড়ানো মানুষগুলোর চোখ তখনও রাঘবের ওপরেই আটকে। রাঘব মাটির দিকে তাকিয়ে বলল, জীবনে কখনো কখনো মানুষ নিজের ভাগের সুখ ছেড়ে দেয়, শুধু এই জন্য যে অন্য কারো স্বপ্ন যেন ভেঙে না যায়। এটা শুনে অদিতির মুখে হালকা অস্থিরতা দেখা দিল। মনে হচ্ছিল এই কথাগুলোর মধ্যে কোথাও তার নিজের নাম লুকিয়ে আছে, কিন্তু কিচ্ছু বলতে পারল না। দেবকীনন্দন সিং আস্তে করে বললেন, রাঘব, আধা কথা বলে থেমে যাস না। রাঘব গভীর নিঃশ্বাস নিল, আস্তে মাথা তুলল। তার চোখ এবার সরাসরি অদিতির চোখে গিয়ে থামল। চাতালে দাঁড়ানো মানুষেরা অনুভব করছিল এবার যে কথাগুলো বেরোবে সেগুলো শুধু কথা নয়, 7 বছর ধরে চাপা পড়ে থাকা সত্যি। কিছুক্ষণ দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল, তারপর রাঘব শান্ত গলায় বলল, কখনো কখনো মানুষ নিজের পুরো দুনিয়া বাজি রেখে দেয়, শুধু এই জন্য যে অন্য কারো স্বপ্ন যেন অধরা না থেকে যায়। অদিতির চোখে হঠাৎ একটা অজানা ভয় নেমে এলো, যেন বুঝতে পারছেন এই কথাগুলো কোনোভাবে তার সাথেই জড়িত। চাতালে দাঁড়ানো লোকেরা এখন একদম স্থির, কারো সাহস হচ্ছে না কিছু বলার। রাঘব আস্তে বলল, কিছু কথা আছে যা মানুষ সারা জীবন বুকের মধ্যে লুকিয়ে রাখে, কারণ সে চায় এই সত্যি যেন কারো সুখে আঁচ না লাগায়। দেবকীনন্দন সিং আস্তে করে জিজ্ঞাসা করলেন, আর তুইও তাই করেছিলি, তাই তো? রাঘব কিছু না বলে শুধু হালকা একটু মাথা নোয়ালো। তার চোখে এক অদ্ভুত ভেজা ভাব, সেই ভেজা ভাব নিয়েই সে চুপচাপ অদিতির দিকে তাকিয়ে রইল। চাতালে দাঁড়ানো লোকেদের মনে হলো যেন সময় থেমে গেছে, কেউ কথা বলছে না, সবার চোখ সেই মানুষটার ওপর যে 7 বছর ধরে কিছু একটা বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছিল। রাঘব আস্তে নিঃশ্বাস নিয়ে শান্ত গলায় বলল, কখনো কখনো মানুষ নিজের ভাগের সুখ ছেড়ে দেয়, শুধু এই জন্য যে অন্য কারুর যাতে স্বপ্ন না ভেঙে যায়।
তার কথাগুলো অনেক সাধারণ, কিন্তু তার মধ্যে লুকোনো যন্ত্রণা পুরো চাতাল ছড়িয়ে পড়ল। অদিতির বুক ধুকপুক করছে। বুঝতে পারছেন রাঘবের কথাগুলোর সম্পর্ক কোনো না কোনোভাবে তার সাথেই জড়িত। আস্তে করে জিজ্ঞাসা করল, রাঘব, সরাসরি বলো। রাঘব কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে বলল, যখন তুমি আইএএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলে সেই সময় তোমার কোচিং, বই আর শহরে থাকার খরচ অনেক বড় ছিল, কিন্তু সেই সময় আমার কাছে এতটা টাকা ছিল না। চাতালে দাঁড়ানো লোকেরা মনোযোগ দিয়ে শুনছে। রাঘব আবার বলল, তুমি কখনো জানতেই পারোনি, কিন্তু সেই সময় আমি আমার 2 বিঘে জমি বেচে দিয়েছিলাম। এটা শুনতেই চাতালে দাঁড়ানো সবার মুখ থেকে একসাথে নিঃশ্বাস বেরিয়ে গেল। অনেকে একে অপরের দিকে তাকাতে লাগলো। কেউ বিশ্বাসই করতে পারছে না যে মানুষটাকে সবাই গরিব ভাবত, সে নিজের পুরো জমি এক কারণে বেচে দিয়েছিল, যাতে নিজের স্ত্রীর স্বপ্ন পূরণ করতে পারে। অদিতির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, তার চোখ বড় হয়ে গেল। কিছুক্ষণ রাঘবের দিকে চুপ করে তাকিয়ে রইল। রাঘব আস্তে করে বলল, আমি ভেবেছিলাম তোমার স্বপ্ন যদি পূরণ হয় সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা, তাই কখনো তোমাকে বলিনি। চাতালে দাঁড়ানো কয়েকজন মহিলার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। দেবকীনন্দন সিংয়েরও চোখ ভিজে গেল। রাঘব আবার বলল, যখন তুমি বললে আমি তোমার যোগ্য নই, তখন মনে হলো সত্যি হয়তো আমি তোমার পথে আছি, তাই চুপ করে কাগজে সই করে দিলাম। অদিতির চোখ থেকে এক নাগাড়ে জল পড়তে লাগলো। 7 বছরে অহংকার সেই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তিনি আস্তে আস্তে এগিয়ে এলেন, তার গলা কাঁপছে। রাঘব, আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। পুরো চাতাল নিঃশব্দ। অদিতি কাঁদতে কাঁদতে বললেন, যে মানুষটা আমার স্বপ্নের জন্য নিজের জমি বেচে দিয়েছিল, আমি তাকেই বোঝা মনে করতাম। রাঘব হালকা হাসল, বলল, স্বপ্ন পূরণ হওয়ার দরকার ছিল, সেটাই জরুরি ছিল। কয়েক মাস পরে হরিপুর গ্রামে, যেখানে একদিন অহংকার আর যন্ত্রণা দুটো জীবনকে আলাদা করে দিয়েছিল, সেই একই জায়গায় এখন পুরো গ্রামের সামনে অদিতি আর রাঘব আবার মুখোমুখি দাঁড়িয়ে। পার্থক্য শুধু এইটুকু, এখন তাদের মাঝখানে কোনো দূরত্ব নেই। অদিতির চোখে অনুশোচনা আর সততা, রাঘবের মুখে সেই চিরচেনা শান্ত হাসি, যেটা সবসময় তার পরিচয় ছিল। পুরো গ্রামের মানুষের সামনে দুজনে একে অপরের হাত ধরল। সেই মুহূর্তে চাতালে হাততালি আর আশীর্বাদে ভরে উঠল। অনেক বয়স্কের চোখে জল, কারণ তারা প্রথমবার দেখল সত্যিকারের ভালোবাসা সময়ের প্রতিটা পরীক্ষা পার করতে পারে। সময় ধীরে ধীরে এগিয়ে চলল, আর 2 বছর পর তাদের ঘরে সুখের এক নতুন আলো এলো। তাদের উঠোনে একটা ছোট্ট ছেলের কলতান ভরে উঠল। সেই ছোট্ট শিশু যখন প্রথমবার রাঘবের কোলে হাসলো, তার চোখে সেই চকচকে ভাব ফিরে এলো, যা বহু বছর আগে কোথাও হারিয়ে গিয়েছিল। তাই বলে, যদি মন পরিষ্কার হয় আর ভালোবাসা যদি খাঁটি হয়, তাহলে দেরিতে হলেও সুখ ফিরে আসেই। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় মানুষের আসল মূল্য তার পোশাকে বা পদে নয়, তার মনের মধ্যে। অহংকার সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা ভাঙা সম্পর্কও আবার জুড়ে দিতে পারে। এবার আপনারাই বলুন, যদি আপনি অদিতির জায়গায় থাকতেন আর 7 বছর পর এই সত্যি জানতেন, তাহলে কি আপনিও এতটা সাহস করে নিজের ভুল মানতে পারতেন? আর যদি রাঘবের জায়গায় থাকতেন, তাহলে কি কারো স্বপ্নের জন্য নিজের জমি চুপচাপ বিক্রি করে দিতে পারতেন? আপনাদের মতে এই গল্পের সবচেয়ে বড় মানুষ কে, রাঘব না অদিতি? আর অদিতির ভুল কি ক্ষমার যোগ্য? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন। গল্পটি যদি মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেল শেকড়ের টানকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আর এরকমই মন ছোঁয়া গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। জয় বাংলা।